খবর শুনছেন কলকাতা নিউজ টিভি চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 20টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। নগদ 28.5 কোটি ও 15 কেজি সোনা উদ্ধারের পর গ্রেফতার মিনার মণ্ডল, বাড়ি সিল করল পুলিশ। নতুন করে বিক্ষোভ, হুঁশিয়ারি আরশোলাদের, যন্তর মন্তর ফের নামলো র্যাফ, বসলো ব্যারিকেড। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় আগামী কয়েকদিন হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টি, ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে। বিছানায় পড়ে দম্পতির নিথর দেহ, আত্মহত্যা নাকি খুন, তুমুল চাঞ্চল্য সল্টলেকে। দিনমজুরি, গৃহশিক্ষকতা করেই চলত সংসার, অনুব্রত ছোঁয়ায় রাতারাতি কোটিপতি টুলু। কিভাবে? কন্যাশ্রী, কন্যারত্ন, সবুজ সাথী, সারথী নাম বদলের ঘোষণা করে মুখ্যমন্ত্রীর আশ্বাস, সুযোগ সুবিধায় কাটছাট হচ্ছে না। ভোটার কার্ড শুধুমাত্র ভোটার তালিকায় নাম থাকার প্রমাণ, আধার প্যানও খারিজ। নাগরিকত্ব প্রমাণের দায় রাষ্ট্রের নয়, জানালো হাইকোর্ট। খাস কলকাতায় ভুয়ো পুলিশ সেজে 85,000 টাকা সিগারেট লুট। বাজেয়াপ্ত 500 কোটির সম্পত্তি, উদ্ধার কোটি কোটি নগদ। ধানবাদে কয়লা পাচার মামলার অভিযানে বড় সাফল্য ইডি। দুকুল গেল ব্যবসায়ীর, সোনা দিয়ে গেল জালিয়াতরা, 50 লাখি অ্যাকাউন্ট বন্ধ করল পুলিশ। ধর্ষণ ও খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা মমতার পুলিশের, শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা। জেলে বসে কালীঘাট তৃণমূলে জেলা সভাপতি হয়েছিলেন, 2 মাসে 2বার কারাবাস, বই লিখলেন চুচুড়ার অসিত। নাম পরিচয় জানে না কেউ, ঢুকে পড়ছে স্কুলে, গুলি চালাচ্ছে বাচ্চাদের উপর। আমেরিকার স্কুলে হামলা এড়াতে এবার বড় পদক্ষেপ। মিড ডে মিলে চিকেন বিরিয়ানি, পড়ুয়াদের কামাই আটকাতে ভাবনা বিজয়ের সরকারের। সপ্তাহ জুড়ে আর কি কি পড়বে পাতে? যোগ্য হয়েও টাকা পাননি, অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বাড়ি বাড়ি পৌঁছাবে বিজেপির মহিলা মোর্চা। মহিলা সিভিক ভলেন্টিয়ারকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সহকর্মী। রাজ্যে এবার বিপুল কর্মসংস্থান, কেমিক্যাল পার্কের কথা জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন শ্রমিক। ইনফ্লুয়েন্সার হন, প্রধানমন্ত্রীর চেয়ার ছাড়ুন, মোদীকে কটাক্ষ আরশোলা দীপকের। কলকাতা পুলিশের দুর্গা সুরক্ষা স্কোয়াডের পোশাকে এবার মা দুর্গার মুখ, ত্রিশূল ও ত্রিনয়ন, গোলাপি কমলায় নারী নিরাপত্তার বার্তা। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। রাতভর চলেছে তল্লাশি ও টাকা গোনা, মিলেছে মোট নগদ 28.5 কোটি টাকা ও 15 কেজি সোনা। এরপরই বৃহস্পতিবার সকালে অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ম্যানেজার মিনার মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে উদ্ধার হওয়া নগদ ও সোনা। এদিন সকালে সিল করে দেওয়া হয়েছে মিনারের বাড়ি। প্রশ্ন হলো, কোথা থেকে এলো এত টাকা সোনা? ধৃত মিনারের ছেলের দাবি, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল নাকি তাদের বাড়িতে রেখে গিয়েছিল এই টাকা ও সোনা। কে এই মিনার মণ্ডল? পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের একজন সাধারণ কর্মচারী হিসাবেই বীরভূমের মোহাম্মদ বাজারে পরিচিত ছিলেন তিনি। ছেলের ভালো চাকরি, মেয়েরও বিয়ে হয় এক শিক্ষকের সঙ্গে। সব মিলিয়ে এলাকায় ক্লিন ইমেজ ছিল মিনারের। তবে মিনারের উত্থানের কাহিনী বেশ চমকপ্রদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছু বছর আগে পর্যন্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় বাসের চালকের কাজ করতেন মিনার মণ্ডল। কিন্তু বছর 4 আগে সেই সরকারি কাজ থেকে স্বেচ্ছাবসর নিয়ে টুলু মণ্ডলের ব্যবসার কাজ দেখাশোনায় মন দেন তিনি। জানা গিয়েছে, টুলু মণ্ডল ইজারা নিয়ে যে কয়েকটি ডিসিআর গেট চালাতেন, তারই মধ্যে রায়পুরের ডিসিআর গেটের দেখভাল করতেন মিনার। মোহাম্মদ বাজার থানা এলাকায় দেউচা বাসস্ট্যান্ডের পাশেই তার দোতলা বাড়ি, আকারে বেশ বড় হলেও আলাদা করে বিশেষ নজরে পড়েছে এমনটা নয়। বুধবার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ম্যানেজার অর্থাৎ মিনারের বাড়িতেই মেলে টাকার পাহাড়। টাকা গোনার মেশিন নিয়ে যায় পুলিশ। রাত ভোর তল্লাশিতে উদ্ধার হয় মোট 28.5 কোটি টাকা ও 15 কেজি সোনা। বৃহস্পতিবার সকালে মিনারের গ্রেফতার করে পুলিশ। এরপরই ধৃতের ছেলে দাবি করে, তাদের বাড়ি থেকে উদ্ধার হওয়ার টাকা নাকি আদতে টুলুর, তিনিই সব রেখেছিলেন, যার জেরে জেলে যেতে হলো মিনারকে।
নানা অছিলায় দেশ জুড়ে নতুন করে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। তাই দিল্লিতে ফের অশান্তির সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে যন্তর মন্তর আবার নামানো হলো র্যাফ, বসলো ব্যারিকেডও, আঁটো সাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার সিজেপি অভিযোগ করে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করা হবে না, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করতে তারা ব্যর্থ হয়েছে। সিজেপি মুখপাত্র আশুতোষ রাঙ্কা দাবি করেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে শত শত ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহারের দাবি জানান তিনি। একই সঙ্গে তাদের অবিলম্বে মুক্তিরও দাবি জানান তিনি। এরপরই তিনি নতুন করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। বৃহস্পতিবার সকাল থেকেই যন্তর মন্তরে পুরনো ছবি ফিরতে শুরু করেছে। শয়ে শয়ে ব্যারিকেডে ঘিরে ফেলা হয়েছে এলাকা, নামানো হয়েছে র্যাফ। শুধু তাই নয়, দিল্লি পুলিশের অতিরিক্ত বাহিনীকেও সেখানে মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এখানেই টানা 36 দিন ধরে আন্দোলন চালিয়েছিল আরশোলারা। ফের কি তাহলে নতুন করে উত্তপ্ত হবে যন্তর মন্তর, উঠছে প্রশ্ন। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির দাপট কমতে শুরু করলেও উত্তরবঙ্গে দুর্যোগ চলবেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বা অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আগামী কয়েকদিন, পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কখনো রোদ, কখনো মেঘলা আকাশ, আবার কখনো ঝিরঝিরে থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে টানা বৃষ্টির কোনো সতর্কতা জারি করা হয়নি। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা, দু এক পশলা বৃষ্টি হয়েছে কোথাও কোথাও। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে। শহরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ 97%, সর্বনিম্ন 76%। তবে দক্ষিণবঙ্গের 6 জেলায় হালকা বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ এই পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির দাপট কমতে শুরু করলেও উত্তরবঙ্গে কিন্তু দুর্যোগ চলবে। উত্তরের 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতি চলবে আগামী 6 আগস্ট পর্যন্ত। উত্তরবঙ্গের বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস দেওয়া হয়নি আগামী 5 দিন, তবে তারপর থেকে পরিস্থিতি বদলাতে পারে। বাড়ির দরজা খুলতেই বিছানায় পড়ে দম্পতির নিথর দেহ। বৃহস্পতিবার সল্টলেকের এই ব্লকের ঘটনা। পুলিশের প্রাথমিক অনুমান, অসুস্থতার কারণে ওই দম্পতি অবসাদে ভুগছিলেন। এর জেরে কীটনাশক ওষুধ খেয়ে আত্মঘাতী হন তারা। যদিও এই ঘটনায় অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে। মৃতরা হলেন সজল কুমার কুণ্ডু, বয়স 64 বছর, ও তার স্ত্রী রঞ্জনা কুণ্ডু, বয়স 61 বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন সজল। তার স্ত্রী রঞ্জনাও অসুস্থ ছিলেন। এই নিয়ে দুজনেই অবসাদে ভুগছিলেন বলে পরিবার সূত্রে খবর। এই কারণে তারা এই চরম সিদ্ধান্ত নিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ওই একই বাড়িতে সজলের ছেলে ও বৌমা থাকেন। বুধবার তারা এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। রাতে সেখানেই ছিলেন তারা। সল্টলেকের বাড়িতে সজল ও রঞ্জনা দুজনেই ছিলেন। বৃহস্পতিবার সকালে ছেলে একাধিকবার বাড়িতে ফোন করেন, কিন্তু কেউ ফোন তোলেননি। এরপর প্রতিবেশী ও বিধাননগর উত্তর থানার পুলিশকে খবর দেন ওই দম্পতির ছেলে। পুলিশ এসে দরজা খুলে ঘরের বিছানা থেকে দুজনের দেহ উদ্ধার করেন। দেহ দুটি নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর মহকুমা হাসপাতালে। পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে অবসাদে ভুগছিলেন ওই দম্পতি। মূলত অসুস্থতার কারণেই তারা মানসিক অবসাদে থাকতেন। বুধবার বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তারা আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিশের। এখনো পর্যন্ত কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। একসময় দিনমজুরি করে সংসার চালাতেন। দিনের বেলা পাথর খাদানে মাথায় ঝুড়ি তুলে শ্রমিকের কাজ, আর সন্ধ্যায় ভাঙা সাইকেলে চেপে গৃহশিক্ষকতা। এভাবেই চলত জীবন। কিন্তু এই গল্প কোনো সিনেমার নয়, বরং বীরভূমের কুখ্যাত পাথর ও বালি মাফিয়ার টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নজিবউদ্দিনের বাস্তব জীবনের শুরু। স্থানীয় সূত্রের দাবি, বাম আমলে দিনমজুরির পাশাপাশি নিজের শিক্ষাকে কাজে লাগিয়ে পাথর তোলার ইজারা নেন টুলু। পরে কয়েকটি লরি কিনে পাথর পরিবহনের ব্যবসায় প্রবেশ করেন। তবে তার উত্থানের আসল মোড় আসে তৃণমূল আমলে। অভিযোগ, রাজনৈতিক প্রস্তাব বাড়ার পর 2016 সালে ডিসিআর
টোল গেট পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই তার আর্থিক সাম্রাজ্য দ্রুত বিস্তার লাভ করে। তদন্তকারী সংস্থার দাবি, সরকারি রাজস্ব ফাঁকি দিতে জাল ডিসিআর চক্র গড়ে ওঠে। চালকদের কাছ থেকে টাকা নেওয়া হলেও সেই অর্থের বড় অংশ সরকারি কোষাগারে পৌঁছাতো না বলে অভিযোগ। এই চক্রের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হতো এবং টুলুর নিজের শতাধিক লরি তদন্তে উঠে এসেছে। সম্প্রতি তার আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে 28 কোটি টাকা নগদ এবং বিপুল পরিমাণ সোনা উদ্ধারের পর ফের আলোচনায় আসে টুলুর নাম। পুলিশ সূত্রের দাবি, উদ্ধার হওয়া অর্থ ওই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারে, যদিও এই অভিযোগের বিচার এখনও আদালতে নিষ্পত্তি হয়নি। এর আগেও নিউটাউনে নগদ টাকা উদ্ধারের ঘটনায় তার নাম সামনে এসেছিল। এছাড়াও সিউড়িতে মেয়ের জাঁকজমকপূর্ণ বিয়ে এবং দুবাইয়ের সম্পত্তি থাকার অভিযোগও দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। 2022 সালে একটি মামলায় গ্রেফতার হলেও পরে তিনি জামিন পান। আজ কয়েক হাজার কোটি টাকার সাম্রাজ্যের মালিক বলে যাকে ঘিরে নানা দাবি অভিযোগ, তার জীবন শুরু হয়েছিল একজন সাধারণ দিনমজুর হিসাবে। আর সেই সাধারণ শ্রমিক থেকে বিতর্কিত পাথর ব্যবসায়ী হয়ে ওঠার এই গল্পই এখন তদন্তের কেন্দ্রবিন্দু। প্রকল্পের নাম পরিবর্তন করা হলেও এর মৌলিক সুযোগ সুবিধা কিংবা আর্থিক সহায়তার কাঠামোয় কোনো প্রকার বদল আসবে না বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চালু হওয়া দুটি জনপ্রিয় সামাজিক প্রকল্পের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান রাজ্য সরকার। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নারী কল্যাণ ও বাল্যবিবাহ রোধে বিশেষ ভূমিকা পালন করা কন্যাশ্রী প্রকল্পের নতুন নামকরণ করা হচ্ছে কন্যারত্ন। অন্যদিকে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বন্টনের বহুল পরিচিত প্রকল্প সবুজ সাথীর নাম বদলে রাখা হচ্ছে সারথি। বুধবার নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, প্রকল্পের নাম পরিবর্তন করা হলেও এর মৌলিক সুযোগ সুবিধা কিংবা আর্থিক সহায়তার কাঠামোয় কোনো প্রকার বদল আসবে না। মুখ্যমন্ত্রী বলেন, প্রতি বছর 14ই আগস্ট রাজ্য জুড়ে ভাবে কন্যাশ্রী দিবস উদযাপন করা হতো, সেই ধারা আগামী দিনেও বজায় থাকবে। তবে এবার থেকে তা নতুন পরিচয় নিয়ে কন্যা রত্ন দিবস হিসাবে পালিত হবে। এর পাশাপাশি সাইকেল বিতরণ প্রকল্প প্রসঙ্গে তিনি জানান, শিক্ষার্থীদের শিক্ষাজীবন চলাচলের সুবিধার কথা মাথায় রেখে সবুজ সাথীর নতুন রূপ দেওয়া হচ্ছে সারথি। 2013 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ছাত্রীদের স্কুল ছুট রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন। 3টি ধাপে বিস্তৃত এই প্রকল্পের অধীনে নারী শিক্ষার প্রসারের সাফল্য মেলে। নিয়ম অনুযায়ী 13 থেকে 18 বছর বয়সী ছাত্রীরা প্রতি বছর 1000 টাকা করে অনুদান পায়। দ্বিতীয় ধাপে ছাত্রী 18 বছর পূর্ণ হলে এবং সে অবিবাহিত থাকলে মেলে এককালীন 25,000 টাকা আর্থিক সাহায্য। এছাড়া তৃতীয় ধাপে বিশ্ববিদ্যালয় স্তরে স্নাতকোত্তর পড়ুয়া বিজ্ঞান ও কলা বিভাগের ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য বিশেষ অর্থ প্রদান করা হয়। আন্তর্জাতিক মঞ্চেও প্রশংসিত হয়ে রাষ্ট্রপুঞ্জের সম্মান অর্জন করেছিল এই উদ্যোগ। কোনো নাগরিকের নাগরিকত্ব নিয়ে সন্দেহ হলে তা দূর করতে ওই নাগরিককেই নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। সেই দায় রাষ্ট্রের উপর চাপানো যায় না। বিদেশি বলে কাউকে সন্দেহ করা হলে তাকেই নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। আইনেই তার উল্লেখ করা রয়েছে বলে একটি হেভিয়াস কর্পাস মামলায় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বাংলাদেশের সন্দেহে আটক রয়েছেন নাসির মোল্লা। তাকে ফিরে পেতে হাইকোর্টে মামলা করেন সুমন মোল্লা নামের এক ব্যক্তি। সেই হেভিয়াস কর্পাস মামলার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দিল হাইকোর্ট। বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ জানায়, অভিবাসন এবং বিদেশি আইন 2025 অনুযায়ী বিদেশি বলে সন্দেহ হলে নিজের নাগরিকত্ব প্রমাণ করার দায় সংশ্লিষ্ট ব্যক্তির উপরই থাকবে। পাশাপাশি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি জমির রেকর্ড থেকেও ভারতীয় নাগরিকত্ব নিশ্চিতভাবে প্রমাণ হয় না বলে জানায় হাইকোর্ট। দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, ভোটার কার্ড শুধুমাত্র ভোটার তালিকায় নাম থাকার প্রমাণ, আধার কার্ড এবং প্যান কার্ডও নাগরিকত্বের প্রমাণ নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আইনজীবী সৌভিক নন্দীর জানান, হাইকোর্ট অনেক সুযোগ দেয় মামলাকারী সুমন মোল্লাকে। হোল্ডিং সেন্টারে থাকা ভাইপোর নাগরিকত্ব প্রমাণের সুযোগ দেওয়া হয়। আইনজীবী সৌভিক নন্দী আরও জানান, মামলাকারী কাকার বয়স 38 বছর আর ভাইপোর বয়স 46 বছর কিভাবে হয়? আটক ব্যক্তি বলতে পারছেন না তার বাবা কোথায় থাকতেন, ভারতের, মা কোথায় থাকতেন। সবকিছুর দিক খতিয়ে দেখেই রায় দিয়েছে হাইকোর্ট। পুলিশ পরিচয় দিয়ে এক সিগারেট ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 85,000 টাকার সিগারেট হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনায় প্রতারিত ব্যবসায়ী বাঁশদ্রোণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ী সাইকেলে বিভিন্ন এলাকায় ঘুরে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট সরবরাহ করেন। সাইকেলের ক্যারিয়ারে একাধিক নামী ব্র্যান্ডের সিগারেট নিয়ে তিনি নিয়মিত ব্যবসা করেন। ঘটনার দিন সিগারেট পৌঁছে দিতে যাওয়ার সময় বাঁশদ্রোণীর একটি রাস্তায় এক ব্যক্তি তার পথ আটকায়। নিজেকে লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিক বলে পরিচয় দিয়ে সিগারেট কেনার বিল ও নথি দেখতে চায়। আচরণের সন্দেহ হয় ব্যবসায়ী প্রশ্ন তুলতেই অভিযুক্ত তাকে ভয় দেখাতে শুরু করে। অভিযোগ, ওই ব্যক্তি তাকে মারধরও করে এবং বিলে পাইকারি বিক্রেতা স্ট্যাম্প এনে দেখাতে নির্দেশ দেয়। এরপর অভিযুক্ত নিজেই একটি রিকশা ডেকে ব্যবসায়ীকে হোলসেলারের কাছে পাঠিয়ে দেয়। আশ্বাস দেয় ততক্ষণ সে সাইকেল ও মালপত্র পাহারা দেবে। ভয় পেয়ে ব্যবসায়ী নির্দেশ মতো স্ট্যাম্প আনতে যান। কিছুক্ষণ পরে ফিরে এসে তিনি দেখেন সাইকেলটি আগের জায়গাতেই রয়েছে, কিন্তু ক্যারিয়ারে থাকা 84,645 টাকার সিগারেট উধাও। সেই সঙ্গে উধাও হয়ে যায় নিজেকে পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তিটিও। তখনই ব্যবসায়ী বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অভিযুক্ত আগে থেকেই ওই ব্যবসায়ীর গতিবিধির ওপর নজর রাখছিল। পরিকল্পনা করেই পুলিশ সেজে ওই প্রতারণা চালানো হয়েছে। অভিযুক্তের পরিচয় শনাক্ত করে সিগারেট উদ্ধার এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ধানবাদে কয়লা পাচার মামলায় বড় সাফল্য ইডির। বেআইনি কয়লা পাচার এবং কালো টাকা কারবারের অভিযোগে ধানবাদের 31টি জায়গায় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির এই অভিযানেই প্রায় 500 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার নগদ। কয়লা পাচার মামলায় এটাই এ যাবৎকালের সবচেয়ে বড় তল্লাশি ইডির। ঝাড়খণ্ড পুলিশের দায়ের করা একাধিক এফআইআর এবং চার্জশিটের ভিত্তিতে কয়লা পাচার মামলায় আর্থিক দুর্নীতি তদন্ত শুরু করে ইডি। অর্থ তছরূপ প্রতিরোধ আইন 2002-এর আওতায় অনিল গোয়েল, এলবি সিং, হরেন্দ্র চৌহান এবং তাদের ঘনিষ্ঠ সহযোগী ও পরিচালক গণেশ যাদব, পাপ্পু মণ্ডল, রোহিত যাদব ও মাধো সিং সহ একাধিক ব্যক্তির আবাসন ও সংস্থায় এই অভিযান চালানো হয়। তদন্তে জানা গিয়েছে, বেআইনিভাবে কয়লা তুলে এবং তা পাচার করে বিপুল পরিমাণ কালো টাকা সংগ্রহ করেছেন অভিযুক্তরা। অভিযোগ, সেই টাকা বিভিন্ন ভুয়ো সংস্থার মাধ্যমে ঘুরিয়ে সাদা করার চেষ্টা করা হয়েছিল এবং পরবর্তীতে তা দিয়ে স্থাবর অস্থাবর সম্পত্তি কেনা হয়। তল্লাশিতে ইডি ব্যাপক সাফল্য পেয়েছে। অভিযানের সময় এক অভিযুক্তের প্রায় 160 কোটি টাকার মিউচুয়াল ফান্ড বিনিয়োগ বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি নগদ 1 কোটি 2 লক্ষ টাকা উদ্ধার করেছেন আধিকারিকেরা। তল্লাশিতে 200টিরও বেশি সন্দেহভাজন স্থাবর সম্পত্তি, দলিল, একাধিক ডিজিটাল ডিভাইস এবং হিসাবের খাতা সহ প্রচুর বেআইনি নথি উদ্ধার করা হয়েছে বলে খবর। ধানবাদের কয়লা পাচার মামলায় ইডির উদ্ধার ও বাজেয়াপ্ত করা মোট সম্পত্তির পরিমাণ প্রায় 500 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। তদন্ত এখনো চলছে। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং উদ্ধার হওয়া সম্পত্তির উৎস কি তা খতিয়ে দেখছে ইডি। এর আগে নভেম্বরে 2025-এও এই চক্রের সঙ্গে জড়িত অনিল গোয়েল ও এলবি সিং এর ডেরায় তল্লাশি চালিয়েছিল ইডি। এই কয়লা কেলেঙ্কারির শিকড় কত দূর বিস্তৃত তা জানতে তদন্ত প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। সাইবার অপরাধের টাকা দিয়ে বিপুল সোনা কিনল জালিয়াতরা। শহরের একটি নামী সোনার দোকানের অ্যাকাউন্টের লেনদেন পুলিশ বন্ধ করে দিতে এই বিষয়টি জানতে পারেন ওই সোনার দোকানের মালিকরা। পুলিশের কাছে প্রায় 50 লাখ টাকার ওই সোনা ফেরতের আবেদন জানিয়েছেন তারা। দুই সাইবার জালিয়াতের বিরুদ্ধে পূর্ব কলকাতার ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছে ওই সোনার দোকানের কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, গত মাসে এই ঘটনার সূত্রপাত। ফুলবাগানের কাকুরগাছি এলাকায় ওই সোনার শোরুমে আশিস শাহ পরিচয় দিয়ে এক ব্যক্তি আসে। সে 104 গ্রাম সোনার কয়েন, 234 গ্রাম সোনার বাট, প্রায় 30 গ্রাম সোনার বালা কেনে। প্রায় 50 লাখ টাকা দামের সোনা কেনার জন্য পার্থ দেবেন্দ্র রোটেল্লু নামে এক ব্যক্তি অ্যাকাউন্ট থেকে আরটিজিএসে ওই সোনার দাম মেটানো হয়। রোটেল্লু মেল পাঠিয়ে আশিসের হাতে ওই সোনার সামগ্রী তুলে দিতে বলে। দুজনের পরিচয়পত্র খতিয়ে দেখে সোনার দোকান কর্তৃপক্ষ সেই সোনা তুলে দেয় ক্রেতার হাতে। কিন্তু কিছুদিনের মধ্যেই সাইবার গোয়েন্দাদের পক্ষ থেকে ওই সোনার দোকানের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়ে তাদের জানানো হয় যে ওই সোনা যারা কিনেছে তারা আসলে সাইবার জালিয়াত। সাইবার জালিয়াতির নগদ টাকা তারা নিজেদের কাছে না রেখে তার বদলে সোনা কিনে রেখে দিচ্ছে। বেশ কিছু মামলার তদন্তের পর সাইবার গোয়েন্দারা জানতে পারেন যে ওই বিপুল টাকা দিয়ে কাকুরগাছির দোকান থেকে সোনা কেনা হয়েছে। একদিকে সোনা, অন্যদিকে টাকা খুইয়ে বিপদে পড়ার পর সোনার দোকান কর্তৃপক্ষ সাহায্য নিয়েছে পুলিশে। ফুলবাগান থানায় আশিস শাহ ও রোটেল্লুর বিরুদ্ধে ওই সোনার দোকান কর্তৃপক্ষ
অভিযোগ দায়ের করেছে। দোকানের আবেদন, খোয়া যাওয়া ওই সোনা সাইবার জালিয়াতদের কাছ থেকে উদ্ধার করে তাদের হাতে ফিরিয়ে দেওয়া হোক, গ্রেফতার করা হোক 2 অভিযুক্ত সহ সাইবার অপরাধ চক্রের বাকিদের। যদিও পুলিশের ধারণা আশিস বা রট্টেল্লু দুজনেই ভুয়ো পরিচয়পত্র দেখিয়েছে দোকান কর্তৃপক্ষকে। এই ব্যাপারে মামলা দায়ের করার পর পুলিশ প্রাথমিকভাবে দোকানের সিসিটিভি ফুটেজ দেখে আশিস শাহ নামে ওই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছে। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে রট্টেল্লুর পরিচয় জানার চেষ্টা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।